দাবি আয়োজকদের। সকাল থেকেই আমরা যে ছবি দেখেছি, মিছিলে ভিড় এবং শূন্য থেকে শুরুর প্রস্তুতি ঘোষণা আজ ব্রিগেডের মঞ্চ থেকে। যে কথা না ইনসাফের বিরুদ্ধে ইনসাফের যে লড়াই, ইনসাফের যে কথা, সেই কথা ওরা বলেছে এবং ওরা আওয়াজ দিয়েছিল, আহ্বান জানিয়েছিল যে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। গোটা রাজ্যের যে মাঠে ওরা রাজনীতিকে নিয়ে বলেছিল খেলা হবে, সেই মাঠের দখল जिम्मेदारी से लेने के लिए आए हैं। तो গোটা রাজ্যের রাজনীতির দখল যখন বামেরা নেয় তখন ডান দিকের একটু অসুবিধা হয়। কোন গর্ধব অকাট মূর্খরা বলে বামপন্থীরা শূন্য, আরে उसका जीरो का भाव भी पता नहीं है। শুধু জিরোরা যদি রাস্তার দখলের কথা বলে, আসলে ওরা বামপন্থীদের শক্তিকে ভয় পায়। এখানেই দাঁড়িয়ে বলবে কেউ কেউ, আচ্ছা এত লোক তো হলো, ভোটটা কোথায়? ভোট কোথায় জানেন না? বিজেপির ক্ষমতা থাকলে এরকম একটা ব্রিগেড করে দেখাক না। আমরা বলছি জনগণের ভরসা একটা ভোট হোক, এখানে একটা সমাবেশ বিজেপি করে দেখা। ওদের এক সময় ভাবনা ছিল যে এই ধরনের কথা মিডিয়ায় প্রচার করে সম্ভবত কিছু ভোট পাওয়া যায়, কিন্তু এই 50 দিনের ইনসাফ যাত্রা প্রমাণ করেছে যারা রাস্তায় থাকবে তারাই রাস্তার নেতা হবে। তৃণমূলের নেতারা এইটা কেন বলছেন না যে 21শে জুলাই যারা আসবে তারা যেন আর চুরি না করে? ওইটা যদি তারা বলেন তাহলে বাংলার মানুষ অনেক বেঁচে যায়। নিজের দলকে নিয়ে ভাবলে কাজ দিত, সেইটা না করে অন্য দলের এত চিন্তা করলে তো নিজের দলটা উঠে যাওয়ার জোগাড় হয়েছে। 2023 সালে যারা আপনার মুখের ভাত কেড়ে নিল, 2024 সালে আমরা তাদের কিস্তি মাত করে দেব, এটাই আমাদের শপথ। 20 লক্ষ মানুষকে জুড়ে নিয়ে আজ এই বিপুল ব্রিগেড সমাবেশে আমরা সবাই সম্মিলিত হয়েছি। যারা আগে বলছিল ছোটরা পারবে, তো তারা এখন উল্টো গাউনি গাওয়া শুরু করেছে। এখন ভুরুকুচকে বলছে বড়রা কই? আমরা বলেছি বড়রা আছেন, ঠিক আছে, লেকিন বাপ কো হাত লাগানে সে পহলে বেটে সে বাত করনা পড়েগা। শূন্যের যে ভ্যালু আছে সেটা প্রমাণ হয়, একের পরে আপনি শূন্য বাড়াতে থাকবেন, তাহলে লক্ষ লক্ষ মানুষের ব্রিগেড হয়েছে এটা। সুতরাং এই ব্রিগেড আমাদের সাফল্যের ব্রিগেড। ভোট বাক্সে তো সে তো চোরেরা আমাদের ভোট দিতে দেয় না, তাতে কিচ্ছু এসে যায়। 12 বছরে একটা শিল্প নেই, একটা শিল্প নেই। গ্রামের দিকে গেলে যুবকদের রীতিমতো যারা ইয়ং, তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে এই ঘর বাড়ি সব ফেলে। আজকে যদি একসাথে আমরা সংগঠন করি, নিজেদের সমাজের স্বার্থে নয়, নিজেদের পরিবারের স্বার্থে, নিজেদের স্বার্থে, তাহলেই কিছু হবে। ব্রিগেড এই বার্তাই দিতে চলেছে যে রাজ্যে যে দুর্নীতি চলছে, রাষ্ট্রে যে দুর্নীতি চলছে, দুটোই একই ধরনের ফ্যাসিস্ট সরকার। তৃণমূল এবং বিজেপি আলাদা কিছু নয়। তার বিরুদ্ধে আমাদের সবাইকে একসাথে সংগঠিত হয়ে লড়াই করতে হবে। সেই লড়াইয়ের বার্তাই আজকে ব্রিগেড দিচ্ছে, আমাদের ক্যাপ্টেন দিচ্ছে। যখন দেশেতে ধর্মর নামে বিভাজন করছে, আমরা বলছি ধর্ম নয়, কাজ চাই, হাতে কাজ চাই। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য শিক্ষা চাই, প্রত্যেকটা মানুষ যেন নিজের জন্য নিজে আর্ন করতে পারে। আজকের ব্রিগেড সমাবেশ থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শুভেচ্ছা বার্তা পাঠ করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। গতকাল রাতে পাম অ্যাভিনিউর ফ্ল্যাটে প্রতিষ্ঠাতা সম্পাদকের সাক্ষাতে যায় ডিওয়াইএফআই নেতৃত্ব। মঞ্চ থেকে ডিওয়াইএফআই এর প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের শুভেচ্ছা বার্তা পাঠ ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক, আমরা তার বাড়ি কাল গিয়েছিলাম। তার কাছ থেকে লড়াইয়ের উষ্ণতা নিয়েই ফিরেছি এবং যে বার্তাটা উনি ওনার স্ত্রী এবং ওনার মেয়ের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন, এটাই লড়াইয়ের ডাক, এটাই লড়াইয়ের কথা এবং এটাই ডিওয়াইএফআইকে সংজ্ঞায়িত উনি করেছেন। যেখানে ডাক পড়ে জীবন মরণ ঝড়ে আমরা প্রস্তুত, এটাই ডিওয়াইএফআই। সুতরাং ব্রিগেডের সমাবেশ সাফল্যমণ্ডিত হবেই।
এবার সরাসরি নেতার দিকে নজর রাখবো। শুভেন্দু অধিকারীর মোমবাতি মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই মুহূর্তে মিছিল লালগড়ে, যে ছবি আপনারা দেখছেন, নেতায়ে শুভেন্দুর মোমবাতি মিছিল, মোমবাতি নিয়ে হাঁটছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে লালগড়ে মোমবাতি মিছিলে শুভেন্দু অধিকারী। ভেঙ্কটেশ্বর লাইডি রয়েছে, আরো বিস্তারিত জানাবে ভেঙ্কটেশ্বর। ভেঙ্কটেশ্বর শোনা যাচ্ছে? ভেঙ্কটেশ্বরের সঙ্গে কথা বলবো। তবে যে ছবি আপনাদের দেখাচ্ছি, নেতায়ে শুভেন্দুর মোমবাতি মিছিল, আর মোমবাতি মিছিল এই মুহূর্তে লালগড়ে, মোমবাতি হাতে শুভেন্দু অধিকারীর যে মিছিল, সেই মিছিল সরাসরি দেখছেন এই মুহূর্তে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। ভেঙ্কটেশ্বর লাইডি রয়েছে আমার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, এই মুহূর্তে লালগড় যে হাটতলা বাজার, সেখানে শুভেন্দু অধিকারী তিনি মোমবাতি মিছিল করছেন এবং তুমি জানো যে নেতা সেখানে শহীদ সমিতিতে মাল্যদান, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা সাক্ষাৎ সাহায্য এবং তারপর শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল শুভেন্দু অধিকারীকে তাদের বাড়িতে এসে আহার গ্রহণ করার জন্য। সেই মোতাবেক শুভেন্দু অধিকারীকে দেখা যায় একেবারে তাদের বাড়িতে পৌঁছে যান এবং সেখানে উঠোনে বসে তাদের সঙ্গে আহার করেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী লালগড় যে হাটতলা বাজার, সেখান থেকে মোমবাতি হাতে নিয়ে মিছিল করছেন শুভেন্দু অধিকারী, তার সঙ্গে নেতাই এবং তাদের দলের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের সঙ্গে তাও পা মেলাচ্ছেন এই মোমবাতি মিছিলে। মূলত তুমি জানো যে নেতাই দিবস, সেই নেতাই দিবস, নেতাই শহীদ দিবস, সেই দিবসের নেতাই আছেন এবং আজকেও নেতায় তিনি এসেছিলেন এবং সেই মোতাবেক শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, প্রত্যেক কর্মী সমর্থকরা সেই স্লোগান দিচ্ছেন এবং শুভেন্দু অধিকারী নিজে মোমবাতি নিয়ে এই মুহূর্তে লালগড় যে হাটতলা বাজার, সেই লালগড় হাটতলা বাজার ধরে এগিয়ে চলেছেন এসআই চক, অর্থাৎ ঝাড়গ্রামের যে এসআই চক, সেই এসআই চক পর্যন্ত তিনি মোমবাতি পদযাত্রা করছেন। দলীয় কর্মী সমর্থকরা সঙ্গে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি নিজে একেবারে মোমবাতি পদযাত্রায় এগিয়ে চলেছেন এসআই চকের দিকে। বেশ, যুবদের ব্রিগেড আর সেই ব্রিগেড চোখ আর পৈলানির সভা থেকে এই অভিযোগ ওড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্পষ্ট করে দিলেন যে কোনো দ্বন্দ্বই নেই। অনেকে বলছে নতুন আর পুরনো তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব। আমি আপনাদের বলছি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়সে পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি আর দলের কোনো কাজ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে, তার কর্মী সহকর্মী পুরানো সাথীরা তার পাশে রয়েছে, নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে। এতে অন্তর্দ্বন্দ্ব, এতে দ্বিমত, গৃহদাহ, এসবের জায়গা কোথেকে আসছে? এই কথাটায় এত বাজার গরম করার মতো কি আছে? 24-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই ভোটের কাজ, প্রার্থী হলে ডায়মন্ড হারবার অগ্রাধিকার, দলের নির্দেশ মেনে চলার বার্তা পৈলানির সভা থেকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাকে দল 2021 সালে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, আমি দিয়েছি। 2024-এও যদি দল কোনো দায়িত্ব দেয়, আমি অক্ষরে অক্ষরে সে দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? হ্যাঁ, 2024 সালে আমার বাড়তি দায়িত্ব তো রয়েছে। আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে। ডায়মন্ড হারবারের নাগরিকরা যদি না চাইতো আর আমি যদি না জিততাম, আমার কি পরিচিতি? আমার কোনো মূল্য নেই, যত বড়ই নেতা হোক। আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে, আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমার যতদিন প্রাণ আছে, গলা কেটে দিলেও আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি।
এবার সরাসরি নেতার দিকে নজর রাখবো। শুভেন্দু অধিকারীর মোমবাতি মিছিল ইতিমধ্যে বহরমপুরে ভোর দুপুরে খুন তৃণমূল নেতা সত্যেন চৌধুরী। তিনি তার যে ফ্ল্যাটের সামনে নিচে বসেছিলেন সেই সময় দুটি বাইকে দুষ্কৃতীরা আসে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে রক্তাক্ত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেলে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, ঠিক কি হয়েছিল এবং এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে মৃত তৃণমূল নেতা সত্যেন চৌধুরী তার ময়নাতদন্ত শেষ হয়েছে কেবলমাত্র, এবং সেখানে যে তৃণমূলের নেতৃত্বরা আছেন, পরিবারের লোকেরা আছে, শেষ বিদায় আর কি জানাবার জন্য এখানেই কিন্তু তাকে প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এইমাত্র তোমার ময়নাতদন্ত শেষ হয়েছে। এবং আজকে দুপুরবেলাতে বহরমপুরের যে চালতিয়া মোড় রয়েছে, যে জায়গাতেই হচ্ছে এই তৃণমূল নেতা সত্যেন চৌধুরী তোমার বাড়ি, এবং সেখানেই সে তোমার বাড়ি থেকে কিছুটা দূরেই একটি নতুন করে ফ্ল্যাট, নির্মীয়মান ফ্ল্যাট তৈরি করছিলেন নিজে। এবং সাধারণত দুপুরবেলাতে তোমার এখানেই তোমার যে সমস্ত শ্রমিকরা কাজ করে তাদেরকে মজুরি দেওয়া হয়, এবং তিনি দুপুরবেলাতে বসেছিলেন এবং একটি তার অনুগামীদের একটা পিকনিকও হচ্ছিল, সেখানে কিন্তু যাওয়ার কথা ছিল। এবং বেশ কিছু অনুগামী এসেছিল, তারা কিন্তু চলে যায় এবং তাদেরকে বলে যে আমি পিকনিকে যাব, তোমরা এখন চলে যাও, আমি স্নান করে যাচ্ছি। ঠিক সেই সময় চেয়ারে, সেইখানে তার ওই নির্মীয়মান যেখানে ফ্ল্যাট হচ্ছিল তার নিচে বসেছিলেন চেয়ারে করে। ঠিক সেই সময় তোমার একটি মোটর বাইকে করে 3 যুবক আসে এবং তারা এসে একজনের বাইকের মধ্যেই চেপেছিল, দুজন তোমার যায় ওই ফ্ল্যাটের ভেতরে ঢোকে এবং নিচেই বসেছিল। সেখানে খুব কাছ থেকে তোমার পরপর 3টে গুলি করে এবং একটি কানের পাশে এবং একটি বুকে, দুটো গুলি লাগে। সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এবং ওই 3 যুবক কিন্তু আগে থেকে খুব পরিকল্পিতভাবে এসে তার সমস্ত জায়গা আর কি তোমার চেনা, কারণ তোমার বাঁ দিক দিয়ে চলে গেলে NH-34 খুব কাছেই, কিন্তু সেই দিক দিয়ে সে যায়নি, ডান দিক দিয়ে কিন্তু তারা সে ডান দিকের রাস্তা ধরে পালিয়েছে। কারণ বহরমপুর শহরের একাধিক রাস্তা কিছুটা গেলেই শিগুরু পাঠশালা থেকে আরম্ভ করে উল্টো দিক দিয়ে বাইপাসে বা গঙ্গার ধার দিয়ে পালিয়ে যাওয়ার রাস্তা রয়েছে, মানে একাধিক রাস্তা রয়েছে। সেই রাস্তা ধরেই কিন্তু ওই 3 যুবক পালিয়ে গিয়েছে। ওই এলাকার যে সমস্ত CCTV ফুটেজ রয়েছে, সেই সমস্ত CCTV ফুটেজগুলো খতিয়ে দেখছে। তবে তোমার এলাকার যে সমস্ত তৃণমূল একবার শুনবো, কারণ তারা বলছেন যে জমি নিয়ে একটা বিবাদ ছিল, সেই বিবাদের কারণেই খুন নাকি রাজনৈতিক কারণে খুন, শুনবো তাদের বক্তব্য। প্রত্যক্ষদর্শীভাবে মানে যখন ঘটনা ঘটে তার 1 মিনিট আগে আমি ওখান থেকে বেরিয়ে আসছি, তখন দাদা এবং এই শম্ভুদা বসেছিল বেঞ্চে, আমাকে জিজ্ঞেস করলো কেমন আছিস, দুটো কথা বলে আমি 2 থেকে 3 মিনিট ছিলাম। ও যে নতুন ফ্ল্যাটটা করছে নিজে চালতিয়াতে দরগাতলার পাশেই, ওই ফ্ল্যাটের নিচে বসেছিল, যে একটা জায়গা কিনেছিল সনদ ঘোষ আর ও মিলে একটা নিয়েছিল জায়গা, সেই জায়গা নিয়ে একটা বিবাদ হয়েছিল, এটা বিতর্কিত হয়েছিল না। এমনি রাজনীতিতে অনেকটা ডিটাচ ছিল এবং অতটা দলের সঙ্গে আর প্রোগ্রামে সেরকম যেতেন না। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, দুপুর 2টো নাগাদ এই ঘটনা ঘটেছে, এখন 6:15, অর্থাৎ প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত। যেমনটা তুমি বলছিলে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে, কিন্তু এই মুহূর্তে পুলিশের তদন্তে কি আসছে, কি আপডেট রয়েছে? দেখো, পুলিশ কিন্তু সব দিক খোলা রেখেই তদন্তটা করছে। যেরকম CCTV ফুটেজগুলো সমস্ত জায়গাতে সংগ্রহ করেছে, ঠিক সেরকম যে সমস্ত ক্রিমিনাল রেকর্ড রয়েছে, তার সত্যেন চৌধুরী যে ফোনটা ব্যবহার করত, সেই ফোনে কার কার সঙ্গে কথা বলেছেন, সেই সমস্ত কল লিস্টও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ঠিক একইভাবে যে সমস্ত, যেহেতু তিনি জমি কেনা বেচার সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, সেই ঘটনার যে কিছু তার লিঙ্ক রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং তোমার তৃণমূলের দলের তোমার 2008 সালে যোগদান করেন, তারপর বিধানসভা ভোটের পর থেকে কিন্তু বেশ কিছুটা হলেও ইনঅ্যাক্টিভ ছিলেন, কিন্তু সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন বলে কিন্তু দাবি করেছেন তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন। এবং তার অনুগামীদের, তার একটা নিজস্ব কিন্তু একটা অনুগামীদের বেল্ট ছিল, তাদের মধ্যেই থাকতেন। তাই এই যে মাস দুয়েকের মধ্যে কোন কোন জায়গায় বিবাদ হয়েছে, কিছু হয়েছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো খতিয়ে দেখছেন। এবং আশেপাশে যে সমস্ত যারা রয়েছে তাদের মানে তার যারা পরিচিত তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। যদিও এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি, কিন্তু পুলিশ প্রাথমিকভাবে সমস্ত কিছু খতিয়ে দেখে কিন্তু এগোতে চাইছে। এবং কি কারণে খুন, এই লোকসভা ভোটের আগে আবার যে খুন হচ্ছে, সেটার কারণটা কি রাজনৈতিক না অন্য কোনো কারণ আছে, সেইগুলো কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। বেশ।
এখানে একটা ঘটনা হয়েছে, ঠিক আছে, গুলি চলেছে, একজন হসপিটালে গিয়ে তারপরে মারা গিয়েছে। আমরা ফার্দার ডিটেল কালেক্ট করছি। আপাতত আমরা মানে যা এখানে ইনফরমেশন পেয়েছি, একটা বাইকে করে এসেছিলেন। আমরা ফার্দার সিসিটিভি আর সবগুলো কালেক্ট করছি, তারপরে আমাদের নাকা ওয়াকা স্টার্ট হয়ে গিয়েছে। আর আমরা ইনভেস্টিগেশন করে দেখব কি পাওয়া যাচ্ছে, আমরা ধরে নেব। ও আশঙ্কায় ছিল যে তার উপরে অ্যাটাক করতে পারে, ওর উপরে অ্যাটাক করতে পারে। এটা কোনো মতেই হালকাভাবে নেওয়ার বিষয় না। বহরমপুরের সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে যারা এই জঘন্য খুনের জন্য দায়ী, মুর্শিদাবাদের পুলিশ সুপার অবিলম্বে, ওখানে সিসি ক্যামেরা আছে, সেই খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। এ ধরনের খুন হবে কেন প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। আমি তখন বেরিয়ে আসছি এখানটা আসবো বলে, হঠাৎ করে ফোনে একজন আমাকে বলে, দাদা এরকম সত্যেন চৌধুরী খুন হয়ে গেল। ভোট বলে কথা না, লোকসভার ভোট, বিধানসভা ভোট না, এ ধরনের খুন হবে কেন? আমাদের খুবই পরিচিত ছিল, প্রায় 15 থেকে 20 বছর আমার সঙ্গে সম্পর্ক আর নাই তা না, কিন্তু তার মানে এটা নয় যে তার প্রতি আমাদের স্নেহ, ভালোবাসা, সহানুভূতি নেই। খুবই দুঃখজনক ঘটনা এটা আমার কাছে, বেদনাদায়ক ঘটনা। ভোটের আগে তৃণমূলের খবর আপনাদের নিশ্চয় মনে আছে, শেখ শাহজাহান, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি এবং তল্লাশির সময় রীতিমতো তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। ইডি আধিকারিকরা আহত হয়, আক্রান্ত হয় সংবাদ মাধ্যম এবং সিআরপি জওয়ানরা, তারাও আক্রান্ত হন এবং তারপর থেকেই বেপাত্তা তৃণমূল নেতা। এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন, কোথায় শেখ শাহজাহান? এই নিয়েই জল্পনা বাড়ছে। যে ছবি আমরা যেটা জানতে পাচ্ছি, এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন, কোথায় শাহজাহান? ইতিমধ্যেই লুকআউট নোটিশও জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজভবনের অভিযোগ, বাংলাদেশে পালিয়ে গিয়েছেন শেখ শাহজাহান। ইতিমধ্যেই লুকআউট নোটিশও জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং শেখ শাহজাহান বাংলাদেশে পুলিশ ও রাজনৈতিক নেতাদের মদতে বাংলাদেশে, এবং অভিযোগ পেয়ে শাহজাহানকে ধরার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এই নিয়ে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। রাজ্যপাল হাঁটতে হাঁটতে বাংলাদেশে চলে যান, গিয়ে ধরে নিয়ে আসুন। রাজ্যপাল হাঁটতে শুরু করুন, হাঁটুন। রাজ্যপাল ওয়াক, রাজ্যপাল ওয়াক, গভর্নর ওয়াক। আপনি যান বাংলাদেশে, আপনি ধরে নিয়ে আসুন শাহজাহানকে। আরে বর্ডারটা তো অমিত শাহের, এই বর্ডারটা তো বিএসএফ দেখে, বর্ডারটা তো কেন্দ্রীয় সরকারের। তাহলে কেউ যদি যায়, কেউ যাবে কিনা, কাকে যেতে দিচ্ছে, কার গাফিলতি আদৌ গেছে কিনা, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে পারবে, সেখানে আমাদের বলছে কেন? এখন প্রশ্ন হলো, সরবেরিয়া থেকে কি আদৌ নজর এড়িয়ে সীমান্ত পার করে যাওয়া সম্ভব বাংলাদেশে? কোন পথে যেতে পারে বিএসএফ এর নজর এড়িয়ে? গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো আপনাদের। দেখুন, পশ্চিমবঙ্গ বাংলাদেশ রায়মঙ্গল নদী এবং সরবেরিয়া সন্দেশখালী, অন্যদিকে আকুঞ্জিপাড়া শাহজাহানের বাড়ি। এই পথ ধরেই বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে। সরাসরি চলে যাব অভিজিৎ চন্দ্র, আমাদের প্রতিনিধি, অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিতের কাছে চলে যাব। অভিজিৎ, কোন পথে বাংলাদেশে পালানো সম্ভব শেখ শাহজাহানের? তমশ্রী, শেখ শাহজাহানের পক্ষে বাংলাদেশে পালানো সম্ভব হচ্ছে, কারণ শেখ শাহজাহানের যে বাড়ি অর্থাৎ আকুঞ্জিপাড়া থেকে খুব সামনেই হচ্ছে ধামাখালি, এবং ধামাখালি ওখান থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার, এবং সেই ধামাখালি থেকে নদী পেরিয়ে উল্টো দিকে নেজাট যাওয়া যায়, এবং নেজাট থেকে তারপরে খানিকটা হয়ে সেখান থেকে কিছুটা গাড়ি পথে গিয়ে বা সড়ক পথে অল্প একটু গিয়ে রায়মঙ্গল নদী পেরিয়ে সহজেই বাংলাদেশে প্রবেশ করা যায়। এবং যদিও রায়মঙ্গল নদীতে সেখানে বিএসএফের মোতায়েন থাকে, এবং পাশাপাশি সেই নদীতে সেখানে বোটের পাহারা চলে, সীমান্তরক্ষী বাহিনীর জাহাজ মোতায়েন থাকে, তবুও বিভিন্নভাবে চোরাচালান, গরু পাচার, এগুলো এই রায়মঙ্গল নদী, পাশাপাশি কালিন্দী নদী, এই জায়গাগুলো দিয়ে ঘটে। রায়মঙ্গল, কালিন্দী, হাড়ভাঙা, এই নদীগুলোতে এসে সেখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পাচার চলে, চোরাচালান চলে। ফলে মনে করা হচ্ছে যে শেখ শাহজাহানের পক্ষে কোনো সমস্যাই নেই, কারণ তার যে বাড়ি আকুঞ্জিপাড়া থেকে মাত্র 7-8 কিলোমিটার দূরে হচ্ছে
ধামাখালি থেকে নদী পার হয়ে নেজাট এবং সেখান থেকে আবার রায়মঙ্গল নদী পার হলেই কিন্তু অপর প্রান্তে বাংলাদেশে সহজেই প্রবেশ করা যায় এবং সীমান্তরক্ষী বাহিনী চোখে ধুলো দেওয়া খুব কঠিন কিছু কাজ নয়, কারণ দিনের পর দিন ধরে বিপুল পরিমাণে চোরাচালান হচ্ছে এই জায়গা দিয়ে, এমনটাই অভিযোগ উঠে এসেছে। তমশ্রী, অভিজিৎ, একটা বিষয় একটু জানতে চাইবো যে ঘটনার পর দুদিন কেটে গিয়েছে, এখন সব থেকে বড় প্রশ্ন হলো শেখ শাহজাহান এখন কোথায়? শাহজাহান ঘনিষ্ঠরা তারা কি বলছেন? শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলতে তার ভাই আজকে আলমগীর শেখ তিনি দাবি করেন যে শেখ শাহজাহান এখানেই রয়েছেন, তবে এখানে কোথাও একটা আত্মগোপন করে রয়েছেন এবং তাকে যখন বারবার করে বলা হয় যে বাংলাদেশে চলে যায়নি তো, তখন তার বক্তব্য যে কিভাবে বাংলাদেশে যাবে, আর যদি বা বাংলাদেশে যায় তাহলে তো বড় সড়ো এখানে কেন্দ্রের ব্যর্থতা, কারণ সীমান্ত হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা সীমান্তরক্ষী বাহিনী, তাদের প্রহরার কথা, যদি তাদের প্রহরা এড়িয়ে শেখ শাহজাহান বাংলাদেশে পৌঁছায় তাহলে সেটা কেন্দ্রের ব্যর্থতা। একদিকে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি সরাসরি জানিয়েছেন যে এই শেখ শাহজাহান তিনি নাকি বাংলাদেশেই আশ্রয় নিয়েছেন। অন্যদিকে রাজ্যের বিরোধী দল বিজেপি তাদের বক্তব্য রাজ্যের কোথাওই আত্মগোপন করে আছেন এই শেখ শাহজাহান। এমনকি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তারা প্রত্যেকেই দাবি করছেন যে এই রাজ্যের কোথাওই আত্মগোপন করে আছেন শেখ শাহজাহান। তবে সন্দেশখালীর বিধায়ক অর্থাৎ এই এলাকার বিধায়ক থেকে আরম্ভ করে শেখ শাহজাহানের ভাই আলমগীর শেখ তারা প্রত্যেকেই দাবি করেছেন এখানেই কোথাও, কিন্তু কোথায় সেটা তারা কোথাও বলেননি, কিন্তু এখানেই কোথাও আত্মগোপন করে আছেন, কারণ তিনি যদি বাড়ি ফেরেন বা এলাকায় ফেরেন তাহলে নতুন করে জনরোষ সৃষ্টি হতে পারে, সেই কারণে তিনি এখানেই কোথাও আত্মগোপন করে সেখান থেকেই তিনি আইনি পরামর্শ নিচ্ছেন এবং সেটাই সব থেকে বড় প্রশ্ন যে শেখ শাহজাহান এই মুহূর্তে কোথায় আছে তা নিয়েই সব থেকে বড় জল্পনা। তমশ্রী, বেশ অভিজিৎ, দেখুন যদি বাংলাদেশে পালায় শেখ শাহজাহান তাহলে বাংলাদেশে যে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে আমাদের বিএসএফ তারা তো কেন্দ্র সরকারের নিয়ন্ত্রিত, অতএব যদি তিনি বাংলাদেশে পালান সুবিধাটা কিন্তু তারাই করে দেবেন, অতএব কেন্দ্র সরকারের লোকজনই করে দেবে, অতএব নিশ্চয়ই তারা চাইবেন না যে শেখ শাহজাহান পালিয়ে বাংলাদেশে চলে যাক। এই কথাটা মনে করি ভিত্তিহীন, কারণ তিনি পালাবেন কেন? আলমগীর শেখ শাহজাহানের ভাইয়ের এক্সক্লুসিভ বক্তব্য আপনারা শুনলেন। আর স্থানীয় বিধায়কেরও দাবি এলাকাতেই আছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান। তো মানুষ ছেড়ে শাহজাহান শেখ কোথাও যাবে না, শাহজাহান এলাকায় আছে এবং তিনি অডিও বার্তার মধ্যে দিয়ে কর্মীদেরকে কথা বলছেন। তার অডিও বার্তা ইতিমধ্যে সমস্ত নিউজ চ্যানেলে দেখানো হয়েছে, ফলে ইডি যেটা বলছে একদম মিথ্যে কথা, এটা শুভেন্দু অধিকারীর বানানো গল্প। লুক আউট নোটিশ জারি করা হয়েছে, যে লোকটা বাড়িতেই আছে এলাকায় আছে এলাকা ছেড়ে যায়নি তার নামে লুক আউট নোটিশ জারি করছে। রাজভবনের অভিযোগ শেখ শাহজাহান বাংলাদেশে, কিন্তু তা মানতে না এ রাজ্যের বিজেপি নেতারা। না না বাংলাদেশে নেই, কোথায় আছে বলে দিচ্ছি, কোথায় আছে বলে দিচ্ছি। ও প্রধানের বাড়িতে আছে, ওই সন্দেশখালীর মধ্যে একজন প্রধান আছে তৃণমূলের, ঘাটিতে আছে। বাংলাদেশ পালানোর চেষ্টা করেছিল এরকম খবর পাওয়া যাচ্ছে, বাংলাদেশ তো পালাতে পারেনি, ব্যবস্থা হবে, চিন্তা নেই। তৃণমূল নেতা শেখ শাহজাহান শুক্রবার পর থেকেই বেপাত্তা। শাহজাহানের আত্মগোপন নিয়ে বাড়ছে জল্পনা, কোথায় শেখ শাহজাহান সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন।